প্রিয় ছাত্রছাত্রী, জিএস দ্য ইংলিশ টিচার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভেরা ব্রিটেনের বিখ্যাত আত্মজীবনী টেস্টামেন্ট অব ইউথ, অ্যান অটোবায়োগ্রাফিক্যাল স্টাডি অব দ্য ইয়ার্স 1900 টু 1925। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে, ইংলিশ মেজরের চতুর্থ সেমিস্টারে এই অটোবায়োগ্রাফিটির দুটি পার্ট 1 এবং পার্ট 2টি আছে। কারণ এই অটোবায়োগ্রাফিটি অত্যন্ত বড়, প্রায় 650 পাতার। সেটা তো পুরোটা পড়া সম্ভব নয়, কিন্তু সেই জন্য আমরা পার্ট 1 এবং পার্ট 2টি আমরা পড়ব। এই অটোবায়োগ্রাফিটা জেনে আমাদের লাভটা কী হবে? এই আত্মজীবনীটা কি শুধুই একটা আত্মজীবনী, নাকি এর মধ্যে লুকিয়ে আছে একটা জলজান্ত ইতিহাস? সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব। এই অটোবায়োগ্রাফিটি শুধুমাত্র একটি নারীর ব্যক্তিগত জীবন কাহিনী নয়, এটি প্রথম বিশ্বযুদ্ধের সময়কার এক সমগ্র প্রজাতির স্বপ্ন, আশা, বেদনা এবং হতাশার দলিল। যুদ্ধ কিভাবে মানুষের জীবনকে বদলে দিয়েছিল, কিভাবে একজন তরুণী আদর্শবাদী ছাত্রী থেকে পরিণত হলো মানবতাবাদী, শান্তিবাদী এক লেখিকায়, সেই গল্পই আমরা এখানে দেখতে পাই। আজকের আলোচনা থেকে আমরা জানব লেখিকা ভেরা ব্রিটেনের শৈশব এবং শিক্ষা জীবন, তার প্রেম এবং ব্যক্তিগত সম্পর্ক, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা, যুদ্ধজনিত কারণে ব্যক্তিগত ক্ষতি এবং তার আত্মজীবনীর প্রধান বিষয়বস্তুগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। যেহেতু আমাদের আলোচ্য বিষয় এই অটোবায়োগ্রাফির দুটি পার্ট 1 এবং পার্ট 2, আমরা পার্ট 1 দিয়ে শুরু করছি। পার্ট 1-এর প্রথম অংশেই আমরা দেখতে পাচ্ছি ভেরা ব্রিটেনের শৈশব। তার শৈশবটা কেমন ছিল? ভেরা ব্রিটেন 1893 সালের ইংল্যান্ডের একটি সমৃদ্ধ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী, ফলে অর্থনৈতিক দিক থেকে তার পরিবারের কোনো সমস্যাই ছিল না। বেশ সচ্ছল পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে ভেরা একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশেই বড় হয়ে ওঠেন, কিন্তু খুব অল্প বয়সে তিনি বুঝতে পারেন যে সমাজে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা প্রত্যাশা রয়েছে। মেয়েদের কাছে এক এক্সপেকটেশন আছে সমাজের, পুরুষের কাছে এক এক্সপেকটেশন আছে। তার ছোট ভাই এডওয়ার্ড ব্রিটেনকে উচ্চশিক্ষিত এবং কর্মজীবনে সফল করার জন্য উৎসাহ দিতে লাগলো তার পরিবার। অন্যদিকে ভেরার কাছে সামান্য প্রত্যাশা ছিল যে সে বড় হয়ে একজন শিক্ষিত ভদ্র একজন স্ত্রী হবে, একজন টিপিক্যাল হাউস ওয়াইফ হতে যেটুকু দরকার সেটুকু হলেই চলবে, ওকে খুব বেশি পড়াশোনা করার প্রয়োজন নেই। এই বৈষম্য ভেরার মনে এক গভীর প্রভাব ফেলে। ছোটবেলা থেকেই তার যুক্তিবাদী মন তাকে স্বাধীন চেতা করতে তোলে। সে বই পড়তে ভালোবাসত। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু। যা বই পাচ্ছেন পড়ে দিচ্ছেন। এর ফলে তার মনে সবসময় একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খেত, কেন ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে কিন্তু মেয়েরা পাবে না? 20 শতকের শুরুতে মেয়েদের জন্য কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করা কিন্তু সাধারণ ব্যাপার ছিল না। অনেকেই মনে করতেন মেয়েরা এত পড়াশোনা করে প্রয়োজনটা কী? কিন্তু ভেরা এই ধারণাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে নারীদের সমান অধিকার, শিক্ষার সমান অধিকার থাকা উচিত। কৈশোরে পৌঁছেই ভেরা সমাজের যে অসাম্য, নারী পুরুষের যে ভেদাভেদ, সেই সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন। তিনি লক্ষ্য করেন যে নারীদের উপর নানা রকমের সীমাবদ্ধতা আরোপ করা হয় সমাজ থেকে। নারী এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, কিন্তু পুরুষরা সবই করতে পারবে। যেখানে তার ভাই এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে ভেরাকে একই সুযোগের জন্য তাকে লড়াই করতে হচ্ছে আলাদা করে। এই পরিস্থিতি তাকে হতাশ করলেও তাকে মনোবল আরও দৃঢ় করে তোলে। সেভাবে আমি করেই ছাড়বো, আমি এখানেও একটা উচ্চশিক্ষিত হবই। ফলে দীর্ঘ পরিশ্রম এবং আত্মনিয়োগের ফলস্বরূপ ভেরা অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত সমরভিল কলেজে এক চান্স পায় এবং একটি স্কলারশিপ পায়। সেই সময়ে দাঁড়িয়ে এই স্কলারশিপটা ছিল একটা বিরাট বড় সাফল্য তার কাছে। শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, এই যে তার নারী হিসাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা,
তৎকালীন সমাজে মেয়েদের কাছে একটা অনুপ্রেরণা বা একটা বিজয় বলে একটা চিহ্নিত করা গেছিল। অক্সফোর্ডে ভর্তি হয়ে ভেরা অনুভব করেছিল যে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। উচ্চশিক্ষার সুযোগ পেয়ে তার জীবনে বেশ পরিবর্তন হয়। এই সময় ভেরার জীবনে কয়েকজন গুরুত্বপূর্ণ পুরুষের আগমন ঘটে। তারা তার ভাই এডওয়ার্ডের মাধ্যমে পরিচিত হন। কয়েকজন মেধাবী ছাত্র, তারা পড়াশোনায় ভালো, আদর্শ, ইয়াং ছেলে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রোল্যান্ড লেইটন, ভিক্টর রিচার্ডসন, জিফ্রে থার্লো। এদের মধ্যে রোল্যান্ড লেইটন হয়ে ওঠেন তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রোল্যান্ড ছিলেন শিক্ষিত, সংবেদনশীল এবং সাহিত্যপ্রেমী মানুষ। লিখতে ভালোবাসেন, লেখক হওয়ার ইচ্ছে আছে তার। তাদের মধ্যে প্রাথমিকভাবে চিঠিপত্র আদান প্রদান এবং সামনাসামনি দেখার হওয়ার মাধ্যমে গভীর মানসিক এবং বুদ্ধিবৃত্তিক একটা সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরবর্তীকালে তাদের মধ্যে একটা বাগদান সম্পন্ন হয়, অর্থাৎ তারা এঙ্গেজড হয় রিলেশনশিপে। ঠিকঠাকই চলছিল ভেরার জীবন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে সে নানান রকম স্বপ্নে ভরপুর। সে ভাবছে সে অক্সফোর্ডে পড়াশোনা করছে, উচ্চশিক্ষিত হয়ে উঠছে, রোলার সঙ্গে তার সম্পর্ক খুব সুন্দরভাবে এগোচ্ছে। ভবিষ্যৎ নিয়ে সে আশাবাদী। সে ভেবেছিল যে সে পড়াশোনা করবে, সাহিত্য চর্চা করবে, উচ্চশিক্ষিত হবে এবং সুখী জীবনযাপন করবে। কিন্তু ভবিষ্যৎ তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। পর 1914 সালে আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ মুহূর্তের মধ্যে ভেরা এবং তার বন্ধুদের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটায়। শুরুতে অনেক তরুণ তরুণীরাদের মতো তারাও ভেবেছিল যে যুদ্ধটা আসবে, খুব গৌরবময় ব্যাপার হবে। বেশ একটা ফ্যান্টাসি ছিল তাদের যুদ্ধ নিয়ে, একটা রোমান্টিক ধারণা ছিল। যুদ্ধ, দেশপ্রেম, এনা তানা নানান রকম রঙিন স্বপ্নে তারা ভাসছিল। যুদ্ধ তো শেষ হয়ে যাবে দুদিনের মধ্যে, খুব ছোট যুদ্ধ হবে, দেশের নাম উজ্জ্বল হবে, আমরা জয়লাভ করব খুব সংক্ষেপে, আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবেসে তো এটুকু করতেই পারি। নানান রকম রোমান্টিক ভাবনা চিন্তা যেরকম হয় আর কি। রোল্যান্ড, এডওয়ার্ড, ভিক্টর, জিফ্রে সকলেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করল। ভেরা উদ্বিগ্ন হলেও শুরুতে কিন্তু যুদ্ধ সম্পর্কে তার একটা আশাবাদী ছিল যে খুব সংক্ষিপ্ত যুদ্ধ হবে, সবাই ঠিকঠাক ফিরে আসবে। একটু চিন্তা তো হচ্ছিলই ডেফিনেটলি, কিন্তু দ্রুত সেই আশাবাদ ভেঙে পড়ল। সেই যে আশা যে করছিল মুহূর্তের মধ্যে সেই আশাগুলো ভেঙে পড়তে লাগলো, একের পর এক মৃত্যুর সংবাদ পেতে লাগলো। যুদ্ধ ক্রমশ ইউরোপকে গ্রাস করতে শুরু করলো। প্রথমে অল্প কয়েকটি দেশ নিয়ে শুরু হলেও গোটা ইউরোপ পুরো ইনভলভ হয়ে গেল। ইউরোপের প্রায় সবগুলো দেশই কিন্তু জড়িয়ে গেল যুদ্ধে। অক্সফোর্ডে পড়াশোনা করা ভেরার কাছে আর গুরুত্বপূর্ণ বলে মনে হলো না। ঠিক পরিস্থিতি সেরকম যে আমরা যখন করোনার মধ্যে আতঙ্কিত ছিলাম, তখন আমরা যদি কেউ একটা বড় জায়গায় সুযোগ পাই পড়াশোনা করি, কিন্তু করোনা যে এই মুহূর্তে প্রথমবার এলো তখন আমাদের মনে হচ্ছিল কি এই পড়াশোনা করে কি হবে, বাঁচবো না মনে, তার ঠিক ঠিকানা নেই। তখন পড়াশোনাটা করা ছিল নেহাতি বিলাসিতার মতো, যেমন আমাদের কাছে মনে হচ্ছিল, ভেরার কাছেও ঠিক তাই মনে হচ্ছিল। তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন যে সেই সব মানুষজনদের জন্য যাদের তিনি ভালোবাসেন। এইভাবে প্রথম অংশ অর্থাৎ পার্ট 1টা তার অটোবায়োগ্রাফি শেষ হয়। যৌবনের স্বপ্ন আশায় জায়গায় দাঁড়িয়ে অনিশ্চিত এবং ভয়। সে এতদিন স্বপ্ন দেখত, পজিটিভ ভাবনা চিন্তা করতো, কিন্তু সেইখানে একটা অনিশ্চয়তা এবং ভয় তাকে গ্রাস করতে শুরু করলো। এইভাবেই এই বইটির পার্ট 1টি শেষ হলো। এরপরে আমরা পার্ট 2 এর আলোচনাটি শুরু করছি। পার্ট 2তে শুরু হচ্ছে, সেখানে বিশ্বযুদ্ধ প্রায় একদম ভরপুরভাবে শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে এই সময়ে। এই প্রেক্ষিতে যুদ্ধ যখন তীব্র হতে থাকে, ভেরা ততই অনুভব করেন যে সে শুধু পড়াশোনা করে থাকার তার পক্ষে সম্ভব নয়। শুধু পড়াশোনার মধ্যে নিমজ্জিত থেকে তার পক্ষে জীবনযাপন করা সম্ভব নয়। কারণ তার বন্ধু, তার যে উডবি হাজব্যান্ড, তারা সবাই যখন যুদ্ধক্ষেত্রে জীবন বাজি রেখে লড়ছে, তখন তিনি দেশের জন্য কিছু করতে চান। তাই তিনি অক্সফোর্ডে পড়াশোনা ছেড়ে ভলেন্টারি এইড ডিটাচমেন্ট বা VAD একটি সংস্থাতে নার্স হিসাবে যোগদান করলেন। এটাই ছিল তার জীবনে সবচেয়ে একটা বড় মোড়। নার্সিংয়ের কাজ ভেরাকে
এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তিনি প্রতিদিন দেখতেন আহত সৈনিক, রক্তাক্ত শরীর, ব্যথায় কাতর মানুষ এবং মৃত্যুর সঙ্গে সংগ্রাম করা মানুষজন। তার কাজ ছিল ক্ষত পরিষ্কার করা, ব্যান্ডেজ বদলানো, রোগীদের সেবা করা এবং মৃত্যু পথযাত্রীদেরকে সান্ত্বনা দেওয়া। এই কাজগুলো ছিল অত্যন্ত কঠিন এবং মানসিকভাবে ক্লান্তিকর। নার্সিং পেশায় যুক্ত হওয়ার ফলে যে অভিজ্ঞতাগুলি সঞ্চয় হতে থাকে ভেরার জীবনে, সে যুদ্ধের আসল চেহারাটা দেখতে পায়। সে যুদ্ধকে একসময় বীরত্বের প্রতীক বলে মনে করতেন, গৌরবময় কিছু বলে মনে করতেন। এখন তার কাছে তা মনে হয় না। তার কাছে মনে হয় মানব জীবনে এক ভয়ঙ্কর অপচয়। যুদ্ধ আসলে কোনো ইতিবাচক কিছুই নেই, যুদ্ধে নেতিবাচক জিনিসই আছে। তিনি দেখেন অনেক সৈনিক স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, অনেকের মুখ বিকৃতি হয়ে যাচ্ছে, অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছে সারা জীবনের মতো। যুদ্ধ আর তার কাছে গৌরবের নয়, বরং যুদ্ধ ধ্বংসের প্রতীক তার কাছে। যুদ্ধ চলাকালীন ভেরা এবং রোল্যান্ড নিয়মিত চিঠি আদান প্রদান করতেন। এই চিঠিগুলো ছিল তাদের গভীর ভালোবাসা এবং ভবিষ্যৎ স্বপ্নের সাক্ষী। কিন্তু 1915 সালের ডিসেম্বর মাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ফ্রান্সের যুদ্ধরত অবস্থায় রোল্যান্ড রেইটন নিহত হন। এই মৃত্যু ভেরার জীবনে এক গভীর আঘাত নিয়ে আসে। তিনি শুধু তার বাগদত্তাকে হারাননি, হারিয়েছিলেন তার সব থেকে কাছের বন্ধুকে এবং মানসিক সঙ্গীকে। তার সমস্ত স্বপ্ন যেন মুহূর্তের মধ্যে ভেঙে গেল। পরবর্তীতে ভেরা মাল্টা এবং ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে কাজ করেন। মাল্টায় তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে থেকে আনা আহত সৈনিকদের চিকিৎসা করেন। এখানে তিনি বিভিন্ন জাতি এবং বিভিন্ন শ্রেণীর মানুষের কষ্ট প্রত্যক্ষ করেন। ফ্রান্সে কাজ করার সময় তিনি যুদ্ধক্ষেত্রের আরও কাছাকাছি পৌঁছে যান, ফলে যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন। দুর্ভাগ্য যেন ভেরার জীবনকে অনুসরণ করে চলেছিল এই যুদ্ধ চলাকালীন। তার বন্ধু জিফ্রে থার্লো যুদ্ধক্ষেত্রে নিহত হন। এরপর ভিক্টর রিচার্ডসন গুরুতর আহত হন। কিছুদিন বেঁচে থাকলেও শেষ পর্যন্ত তিনিও মারা যান। প্রতিটি মৃত্যু ভেরাকে আরও হতাশ এবং শোকস্তব্ধ করে তোলে। এরপর সবচেয়ে বড় আঘাতটা আসে ভেরার জীবনে 1918 সালে। তার প্রিয় ভাই, একমাত্র ভাই এডওয়ার্ড ব্রিটেন ইটালিতে যুদ্ধরত অবস্থায় নিহত হন। এডওয়ার্ড শুধু ভাই ছিল না, তিনি ছিলেন ভেরার শৈশবের সঙ্গী, বন্ধু, মানসিক আশ্রয়। তার মৃত্যু ভেরাকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয় মানসিকভাবে। রোল্যান্ড, জিফ্রে, ভিক্টর, এডওয়ার্ড একে একে সবাই চলে যায়। ভেরা উপলব্ধি করে যে যুদ্ধ শুধুমাত্র কিছু মানুষের হত্যা করেনি, এটি পুরো একটি প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করে ফেলেছে। এই উপলব্ধি তার চিন্তাধারাকে আমূল পরিবর্তন করে। যুদ্ধের শুরুতে যে দেশপ্রেমিক উত্তেজনা ছিল তা সম্পূর্ণভাবে মুছে যায়। ভেরা বুঝতে পারে যুদ্ধ কখনো গৌরবময় হতেই পারে না। যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানে বেদনা, যুদ্ধ মানে মানবতার ক্ষয়। এই উপলব্ধি তাকে পরবর্তীকালে শান্তিবাদী চিন্তার দিকে নিয়ে যায়। 1918 সালে যুদ্ধ যখন শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, সমস্ত ব্রিটেন আনন্দে মেতে ওঠে সেই বিজয় উল্লাসে। কিন্তু ভেরা সেই আনন্দে অংশগ্রহণ করতে পারেন, কারণ বিজয়ের চেয়ে তার কাছে বড় ছিল তার ব্যক্তিগত ক্ষতি। তিনি তার প্রিয় মানুষদের হারিয়েছেন। কোনো বিজয়ই সেই ক্ষতি পূরণ করতে পারে না। যুদ্ধের পর ভেরা আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং পড়াশোনা সম্পন্ন করেন। কিন্তু তিনি আর আগের মতো সেই স্বপ্ন বিলাসী তরুণী নন, যে 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 স্বপ্ন দেখত যে সুন্দর করে পড়াশোনা করব, শান্তিতে জীবনযাপন করব। এখন তিনি সেই স্বপ্ন আর দেখেন না। যুদ্ধ তাকে অনেক বেশি পরিণত করেছে, অনেক বাস্তববাদী করে তুলেছে। তিনি সমাজ, মানবতা, শান্তি এবং নারী অধিকার নিয়ে
গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। এই যে যুদ্ধ চলাকালীন যে তার নানান রকম অভিজ্ঞতা, নার্স হিসাবে সেই যুদ্ধের কাছাকাছি যাওয়ার আরও সুযোগ, এত মানুষের ক্ষয়ক্ষতি দেখা, এত মানুষের যন্ত্রণাকে কাছ থেকে উপলব্ধি করা এবং তার এত প্রিয় মানুষের মৃত্যু, এই যে সমস্ত অভিজ্ঞতা তাকে লেখালেখির দিকে আরও বেশি করে আকৃষ্ট করে। তিনি অনুভব করেন যে যারা মারা গেছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা তার দায়িত্বের মধ্যেই পড়ে। এই কারণেই তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা লিখে রাখেন। ফলস্বরূপ সৃষ্টি হয় আজকে যে আমরা অটোবায়োগ্রাফিটি পড়ছি, টেস্টামেন্ট অফ ইউথ, যা আজও প্রথম বিশ্বযুদ্ধের নিয়ে লেখা অন্যতম শ্রেষ্ঠ আত্মজীবনী। এই ছিল এই অটোবায়োগ্রাফিটির পার্ট 2। এবারে পার্ট 1 এবং পার্ট 2 থেকে আমরা কী কী বিষয় আমরা জানতে পারলাম, আমাদের কী কী মেজর ইস্যুগুলো এখানে আমরা পেলাম। প্রথমে 1 নম্বরে যদি বলি, লস অফ ইনোসেন্স। এই যে ইনোসেন্সটা সেইটাকে হারিয়ে গেল যুদ্ধের মাঝখানে। যুদ্ধের ভেড়ার মধ্যে শৈশবের সরলতা এবং আদর্শবাদ ধ্বংস করে দিল। দ্বিতীয়ত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওমেন্স স্ট্রাগল ফর ইকুয়ালিটি, যেটা আমরা পার্ট 1-এর শুরুতে দেখতে পাচ্ছিলাম যে নারীদের শিক্ষা এবং সামগ্রিক অধিকারের জন্য যে একটা সংগ্রাম করতে হয়, সেই চিত্রটা আমরা পেয়েছি এই অটোবায়োগ্রাফি থেকে। আর কি পেয়েছি? 3 নম্বরে যেটি বলি আমরা, লস অ্যান্ড পার্সোনাল লস এবং লাভ। রোল্যান্ড এডওয়ার্ড জিফ্রে ভিক্টরের মৃত্যু গভীরভাবে এক বেদনার সৃষ্টি করেছিল আমাদের লেখিকার জীবনে। এরপরে আর কি দেখতে পাচ্ছি আমরা? রিয়েলিটি অফ ওয়ার। যুদ্ধের যে প্রকৃত চিত্রটা কেমন হতে পারে সেটা প্রত্যক্ষ করেছিলেন আমাদের লেখিকা, সেটা আমরা তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। অনেক সময় যুদ্ধ করে আমরাও দেখি, অনেক সময় জিগির তুলি, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগুক, যুদ্ধ করা দরকার, পাকিস্তানকেই করা দরকার, এই সে নানান রকম দেখি দেশপ্রেমিক উঠে আসে। কিন্তু যারা যুদ্ধকে সত্যিকারে, যারা যুদ্ধ যাদের পরিবার আর্মিতে থাকে, যাদের একা প্রাণ হাতে নিয়ে আমাদের দেশকে সেবা করছে যারা, তাদের পরিবার কখনোই হয়তো চায় না যে যুদ্ধটা লাগুক, তাদের কাছে আতঙ্ক বলে মনে হয়। আমরা যারা যুদ্ধ থেকে দূরে থাকি, যারা যুদ্ধের জীবনেও যাব না হয়তো, তারা বেশ দেশপ্রেমিক বলে নিজেকে দাবি করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরা গরম গরম কথা বলি, যুদ্ধ লাগুক, হ্যাঁ। কিন্তু এই যে যুদ্ধের যে একটা রোমান্টিক ধারণা, যুদ্ধের যে একটা ধারণা, সেটা কিন্তু সম্পূর্ণ রিয়েলিটিটা কিন্তু অন্যরকম, সেটা কিন্তু আমরা এখানে পেলাম। অবশেষে আমরা বলবো, টেস্টামেন্ট অফ ইউথ শুধুমাত্র ভেরা ব্রিটেনের জীবনের কোনো শুধু গল্প নয়, এটি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের এক হৃদয় স্পর্শী দলিল। একজন উচ্চাকাঙ্ক্ষী তরুণী কিভাবে যুদ্ধের ভয়াবহতা, প্রিয়জনদের মৃত্যু এবং ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে একজন সচেতন লেখক, নারীবাদী এবং শান্তিকামী মানুষে পরিণত হলেন, সেই কাহিনীটি এই আত্মজীবনের মূল বিষয়। এই গ্রন্থ আমাদের শেখায় যে যুদ্ধ কখনো প্রকৃত সমাধান নয়। মানবতা, ভালোবাসা এবং স্মৃতি শেষ পর্যন্ত মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, যেখানে আমরা নতুন কোনো সিলেবাসের কোনো টেক্সট নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।